কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি। আপনি কেন বলছেন আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজে একজন ভুক্তভোগী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের ওপরে পুলিশ বাহিনীরা যেভাবে অতর্কিত গুলি চালিয়ে গণহত্যা করেছে, এটা দমন ও নিপীড়নের জন্য জাতিসংঘ থেকে সরকারকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে এবং ফেঁসে যাচ্ছে ব্যাপকভাবে সেনাবাহিনী। এবং নতুন করে কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য সুসংবাদও প্রদান করেছেন তিনি। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা। একই সঙ্গে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বরাবর লেখা ওই চিঠিতে প্রায় 150 জনের মতো বিশিষ্টজন স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে ঘটে যাওয়া ওই সহিংসতার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে শুধু বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদের অধীন মানুষের জীবনযাপনের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্টজনেরা। তারা বলেন, এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওই চিঠিতে বিশিষ্টজনেরা বাছ বিচারহীন গ্রেফতার, শোকজ ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বিশিষ্টজনেরা আরও বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায়। চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার, আইজেনহাওয়ার অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস। মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে জানান শিক্ষার্থীদের আন্দোলনের নামে পরিত্যক্ত রাজনৈতিক দল জামাতে ইসলামী বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতের চেষ্টা করেছিল। তার মানে ব্যবসায়ী নেতারাও জানে, সবাই জানে যে এই ঘটনার জন্য জামাত জানে, আবার আওয়ামী লীগের নেতারা বা অন্যরা জানে, বিএনপি যুক্ত, সবাই জানে। হ্যাঁ, এমন একটা ঘটনা সবাই জানতো, তারপরও ঘটে গেল। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তারা আবার বলছে পরিত্যক্ত রাজনৈতিক দল। তো ব্যবসায়ীরা মানে তারাও দল হয়ে গেল? দল তো অনেক আগেই তারা হয়েছে। তো মানে এই ব্যবসায়ীদের বাইরেও যে অন্য ব্যবসায়ীরা আছে, এটা হয়তো মানে কখনোই আমলে আনা হবে না। এদেরকে
ধরা হবে যে ব্যবসায়ীরা সাংবাদিকরা সবাই মিলে বলছে এটা ষড়যন্ত্র বিএনপি জামাতের। একশো যাহা আওয়ামী লীগ বলছে তাহাই সাংবাদিকরা বলছে, সাংবাদিকদের নামে একটা দল, আবার ব্যবসায়ীদের নামে একটা দল, অন্যান্য সব দল, আর কেউ নাই। তার মানে মনে হচ্ছে যেন মানে আওয়ামী লীগ বিএনপি বাদে বাকি সব এক হয়ে গেছে। বিষয়টা কি তাই? তাহলে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো, তারাও কি সব জামাত বিএনপি? কেউ সাধারণ না, সবাই ষড়যন্ত্রের অংশীদার। যাই হোক, জাতিসংঘের মহাসচিবের পর্যবেক্ষণ আছে কিনা এই ব্যাপারে? জাতিসংঘের মুখপাত্র বলছেন যে আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে, আমরা যা দেখেছি, গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড, এসব ব্যাপারে আমরা আমাদের উদ্বেগ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছি। মুখপাত্র বলছেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আর কর্তৃপক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের নিশ্চয়তা দেওয়াটাও গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত আছে। দুজারিক বলছেন সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার, তবে সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। সংলাপ, সাধারণ ছাত্রদের সাথেই সংলাপ হলো না, আর সেখানে মানে বিরোধীদের সঙ্গে সংলাপ, তাদের তো এখন বিনাশ করার জন্য চিরুনি অভিযান চলছে। মহাসচিবের মুখপাত্র বলেন তারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখেছেন, যেখানে তরুণরা বিশ্বের অবস্থা, নিজেদের ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো বিক্ষোভ যেখানেই হোক না কেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই, আহত এবং আরো খারাপ পরিস্থিতির ভয় ছাড়াই মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুমতি দেওয়া। তো যাই হোক, এগুলি তো সবই আদর্শগত মানে পুঁথি তাত্ত্বিক কথাবার্তা, পুঁথির বক্তব্য, কিন্তু সেটি যদি না মানে তাহলে কি হবে? মানে জাস্ট তখন তো ওই বলা হয় যে জাতিসংঘ মানে বলার দরকার বলছে, সরকার তার মতন করে চালিয়ে যাচ্ছে। তারপর নিরাপত্তা বাহিনীর ব্যাপারটা আসেনি। এতে শিক্ষার্থীরা যে গুলির নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে, এই বিষয়ে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকায় প্রভাব ফেলবে কিনা সাংবাদিক জানতে চেয়েছে। সেখানেও মহাসচিব বলছেন নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি করা সহ বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তারা যে খুবই উদ্বিগ্ন, সেই কথা ইতিমধ্যে বলা হয়েছে। তারা এই উদ্বেগের কথা প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, আমরা সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। দেখা যাক, এখন সবই তো জানানো হলো, তারপর কি করা হলো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই আন্দোলন আরো কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে, কেননা সমন্বয়কদেরকে ডিবি অফিসে যেভাবে জিম্মির মাধ্যমে এই সংগ্রাম প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল, এটাতে আরো ক্ষিপ্ত হয়েছে এই শিক্ষার্থীরা, এবং সর্বশেষ আরো কত ভয়ঙ্কর কর্মসূচি তারা ঘোষণা দিতে যাচ্ছে। বিস্তারিত থাকছে তাদের কাছে। আমি আসলে সরকার আইন আদালতকে কিভাবে ব্যবহার করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসব। আপনি আমাকে আগে বলেন যে আপনি এটা দেখেন যে সরকার মানে যেটিকে আপনি পুলিশের ধৈর্য দেখানো বলছেন, সেটা আপনি কেন বলছেন? আসলে ছাত্রছাত্রী আন্দোলন করছিল, পুলিশ তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পুলিশ কি বসে থাকবে? তারা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে। আমি নিজেও একজন ভুক্তভোগী, আমি আমার কাজে যেতে পারিনি। তারপরে এখানে শুধু আবু সাইদ না, প্রতিটি জীবন অমূল্য, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনি শিখিয়েছেন দেখতে হবে রুট কজ, দেখতে হবে রুট কজ। আমি বলছি যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারাই এই জন্য দায়ী। পরিস্থিতি সৃষ্টি করেছে শিবির, এই যে শিবির জামাত, এটা তো বাস্তবতা। এই শিবির জামাত বাংলাদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে সেটিকে আমাদের জানা নেই। শিবির জামাতের এত শক্তি আছে, আওয়ামী লীগ 4টা ইলেকশন করলো পর পর, শিবির জামাতের এত শক্তি আছে, অবশ্যই 4টা ইলেকশন করলো। শিবির জামাতের শক্তি, তারা বিদেশ থেকে পয়সা পাচ্ছে প্রমাণিত, তারা বিদেশ থেকে নির্দেশনা পাচ্ছে প্রমাণিত। যে পয়সাগুলো দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো শিবিরের দিয়ে আসছে না। হ্যাঁ,
হ্যাঁ এগুলো শিবিররা আবার ফেরত পাচ্ছে। এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলো তো প্রমাণিত সত্য কথা। শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছিল। না এটা তো একটা আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নয় খালেদ, এটা সকলে, এটা হলো বাস্তবতা। অবশ্যই মানে এটা এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা দৃষ্টি মোটেও না। শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা এটা তো জামাত শিবিরের সাথে আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, জামাত শিবির তো এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের জাস্টিস চৌধুরী আপনি বলেছেন যে সব পুলিশ অনেক ধৈর্য দেখিয়েছে। আমি যদি আপনাকে শুধু টাইমলাইনটা একটু মনে করিয়ে দেই, 14 জুলাই প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন হয়েছিল, সেই 14 জুলাইতে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেই 14 জুলাইতেই হচ্ছে ওবায়দুল কাদের, 15 জুলাইতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলন থেকে আত্মস্বীকৃত রাজাকার ও অদ্ভুতপূর্ণ মানসিকতা আচরণের প্রকাশ ঘটেছে, এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে পেটায়, এই হেলমেট এবং লাঠি হাতে নিয়ে প্রকাশ্যে অনেক মিডিয়া সেখানে ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, আমার ধারণা আপনি দেখেছেন। 16 জুলাই আন্দোলনকারীদের আপনারা হামলা করে ছাত্রলীগ এবং যুবলীগের সমর্থকরা 6 জন নিহত হন। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে। আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন, বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক ধৈর্য ধরেছে? আচ্ছা শোনো, প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যেসব আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুই তুলনা করাটা দুর্ভাগ্যজনক। প্রথম কথা হলো আন্দোলন তো করার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সরকারও একই কথা চাচ্ছিল, কোটার বিলুপ্তি। এবং এখানে আমি একটি কথা বলতে চাই খালেদ, যেদিন অ্যাটর্নি জেনারেল যেদিন চেম্বার আদালতে গেলেন মাননীয় বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে, সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক। অর্থাৎ এটি থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের সেই রায়। আমি খুব বিনয়ের সাথে, দর্শক বুঝবে না সেইজন্য আমি খুব বিনয়ের সাথে একটা ছোট্ট করে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি, আপনি ছোট করে আমি একটু বলি। অ্যাটর্নি জেনারেল ডকুমেন্টের কথা বলছো না তুমি, আমি এইবার আপনি আমার পরীক্ষা নেন ডকুমেন্ট নিয়ে বলছি কিনা। অ্যাটর্নি জেনারেল যে চেম্বার জজের কাছে গিয়ে বললেন, এনায়েতুর রহিম বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটার স্টে চাই, সেই স্টে চাইটা বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনই, 4 জুন, এটাকে ইন্টেনশন বলে। 4 জুন হাইকোর্টের রায় হয়েছে, সেই 4 জুন চেম্বারে গেট স্টে হওয়ার কথা। না হাইকোর্টের কর্মদিবসেই তো এটা করতে হয়েছে, একটা তো প্রক্রিয়া থাকে তাই না? সেদিনই কর্মদিবস করতে হয় নাই, কিন্তু বিনা বিলম্ব না, এটা খামাখা কনফিউজ করো না মানুষকে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।